শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট সবাই। প্রার্থীরাও জয়ের ব্যাপারে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। এস.এম. আরিফের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শুরুর আগে থেকেই ভোটাররা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রেই ছিল দীর্ঘ সারি। সকাল থেকে নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সবাই। ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরের যে পরিবেশ, আমার মনে হয়েছে এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার পরিবেশ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী। আমরা যে এতদিন ধরে 20 দিন ধরে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখতে পেরেছি, এই জিনিসটা মানুষকে আজকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছে। তবে কয়েকটি কেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ ছিল প্রার্থীদের। বেশ কয়েকটি সংগঠনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই, বরং ছাত্রদলকে অতিরিক্ত পোলিং এজেন্ট এখানে সুযোগ দেওয়া হয়েছে। নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়নে গিয়েছি, টিএসসিতে গিয়েছি, ওইখানে লাইনের ভিতরে 100 মিটারের ভিতরে ছাত্রদল বারবার লিফলেট বিতরণ করছে, তাদের ওই যে ব্যালট নাম্বার দিচ্ছে। এগুলো একেবারে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এখনো পর্যন্ত সজ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কোনো প্রকার বাধা তো দূরের কথা, বিন্দু পরিমাণ হচ্ছে যে আপনার আচরণবিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট দায়িত্বরত কর্মকর্তারা। তো ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের ভিতরে। আমি বহুদিন ঢাকায় আছি, নিজেও অনেকবার ভোট দিয়েছি, ডাকসুতে না, কিন্তু এরকম উৎসাহ উদ্দীপনা আমি আসলে কখনোই দেখিনি। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে আগে থেকেই ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। আমার বান্ধবী, আমি গিয়েছি আর ও ঢুকেছে, তো ও একটা আমার টেবিলে গেছে, ওখানে যে ব্যালট পেপারটাকে দেওয়া হয়েছে ওটা আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া ছিল, মানে সভাপতি সহসাধারণ সম্পাদকের। এগুলো উঠেছে সাদিক কাইমা ফরহাদ। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামে পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি হচ্ছে ক্রস দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের অবস্থান পরিষ্কার, যে সমস্ত স্টাফরা এই কাজগুলো করছে তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যা বলবৎ থাকবে বুধবার সকাল 6টা পর্যন্ত। বাংলাদেশের রাজনীতির আতুরঘর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ডাকসুকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। দীর্ঘ 6 বছর পর এই নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে। ভোটারদের প্রত্যাশা রাজনৈতিক নেতা হয়ে নয়, শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক নির্বাচিতরা। এস.এম. আরিফ, মাই টিভি, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মাহবুব সৈকত। যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, তো সার্বিক পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। তামান্না, আসলে এখনকার পরিস্থিতি বলতে একদম শান্ত শিষ্ট, ক্যাম্পাসে কোনো উত্তেজনা নেই, সব কিছু মিলে একটা অপেক্ষার প্রহর। দীর্ঘদিনের যে প্রত্যাশিত ডাকসুর, সেই ডাকসুর নির্বাচনের পর্ব কিন্তু শেষ হয়েছে। 1 ঘন্টা হলো। এখন কোনো কেন্দ্রে প্রস্তুতি চলছে ভোট গণনার, আর কোনো কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শুরুও হয়ে গেছে। সেক্ষেত্রে কতক্ষণ আসলে ভোট গণনায় লাগতে পারে সেটি বলা মুশকিল। এর আগে একটু যেহেতু পরিস্থিতি বলতে হয়, তা হচ্ছে যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয় কিন্তু একদমই শান্ত, কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে ক্যাম্পাসের বাইরের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অথবা যারা ইলেকশন করছেন তাদের যে সমর্থিত বিভিন্ন জনবল তারা রেখেছে, এই খবরটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেক্ষেত্রে ক্যাম্পাসের যতটুকু শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, ক্যাম্পাসের বাইরে কিন্তু কিছুটা
উত্তেজনাকর বা কিছুটা উত্তপ্ত অবস্থা ক্যাম্পাসের বাইরে রয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। আমাদের সাথে এখানে কথা হয়েছে ক্যাম্পাসে, আমরা দেখেছি যে একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও কথা বলছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী তারাও প্রস্তুত রয়েছে যে কোনো এই মুহূর্তে আমরা দেখছি যে যিনি যে আমরা স্যার একটু কি পরিস্থিতি নিয়ে একটু বলবেন? উনি বলবেন না? আপনারা দেখতে পেলেন যে বিএমপি কমিশনার তিনি পরিদর্শন করছেন পরিস্থিতি, তিনি ঘুরে দেখছেন এবং আনুষ্ঠানিকভাবে হয়তো কথা বলবেন। তার আগে আরেকটি বিষয় বলি, তা হচ্ছে যে ভোটের সার্বিক অবস্থা নিয়ে ঠিক কিছুক্ষণ পরই কিন্তু মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদল একটি প্রেস ব্রিফিং করার কথা, তারা তাদের হয়তোবা মতামত তুলে ধরবেন সেখানে। আপনারা জানেন যে এর মধ্যে আমি একটু দেখাচ্ছি যে এই যে টিএসসির মধ্যে যে ভোট গণনা, সেই ভোট গণনার কেন্দ্রগুলো ভিজুয়াল মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে, দেখানো হচ্ছে যে ভোট গণনার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে এখানে ভোট গণনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি ভিজুয়াল মাধ্যমে দেখানো হবে এবং বিভিন্ন কেন্দ্রে কয়েক কেন্দ্রে কোন প্রার্থীরা কি পেল না পেল সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে তুলে ধরা হবে। তো এখানের সে ভিজুয়াল মাধ্যমের কিন্তু দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এই হলে এখানটায় যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোতে কিন্তু যারা ভোট দিয়েছে, আমরা যতটুকু জেনেছি যে টিএসসিতে 70% একটু কম বেশি হয়তোবা ভোট কাস্ট হয়েছে এবং বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু ভোট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন। আর কিছু কিছু শিক্ষার্থী হয়তো আবাসিক যারা তারা এখানে অবস্থান করছেন। যতটুকু তথ্য অনুযায়ী তা হচ্ছে যে যারা অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ হয়তো ভোটে অংশ নেননি এরকম আমরা শুনেছি, কিন্তু আবাসিক যারা তারা প্রত্যেকেই ভোটে অংশ নিয়েছেন। সব মিলে প্রত্যেক কেন্দ্রে যখন বিভিন্ন প্রার্থীরা গিয়েছেন আমরা দেখেছি যে বাম সংগঠনের পক্ষ থেকে বা জোটের পক্ষ থেকে তারা কিছুটা অভিযোগ তাদের ছিল বিভিন্ন, এবং তাদের অভিযোগ দেখেছি যে গণ অধিকারের বিনিয়ামিন মোল্লা অভিযোগ করেছেন যে ছাত্রদল সমর্থিত কিংবা ছাত্র শিবির সমর্থিত তারা তাদের ভোট মানে ভাগাভাগি আসন ভাগাভাগি বা তাদের যে পদ রয়েছেন পদ ভাগাভাগির একটা তিনি অভিযোগ করেছেন, কিন্তু এই অভিযোগ পুরোটাই অস্বীকার বা করেছে ছাত্রদল ছাত্র শিবির। তারা ছাত্রদলের অভিযোগ হচ্ছে ছাত্র শিবির সমর্থিত ক্যান্ডিডেটদের প্রতি, এবং এক্ষেত্রে ছাত্র শিবিরের বক্তব্য ছিল, এখানে সাদিক কায়েম এসেছিলেন এবং ফরহাদ এসেছিলেন, তারা সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো অভিযোগের ব্যাপারে তারা প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। যদি কোনো ব্যাপারে অভিযোগ এসে তারা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সে বিষয়টি দেখা দরকার, কলেজ কর্তৃপক্ষেরও বিষয়টি দেখা দরকার, এবং সেক্ষেত্রে যেন কলেজ কর্তৃপক্ষ বিষয়টি একদমই খতিয়ে দেখেন এবং খুব স্ট্রিক্টলি ব্যবস্থা নেন সেটি বলেছেন। আমরা এখানে পুলিশ এবং র্যাবের কর্মকর্তাদের সাথে বলেছি, তারা বলেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা একদম অ্যালার্ট রয়েছেন। আমরা গোটা ক্যাম্পাস জুড়েই দেখেছি যে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছেন তারা তৎপর রয়েছেন, কারণ এই যে একদম উৎসবমুখর অবস্থার মধ্য দিয়ে যে ভোট গ্রহণ শেষ হয়েছে সেই উৎসবমুখর অবস্থা এখন ভোট গণনা, এটি হচ্ছে আসলে বলা যায় যে শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং এই শেষটা ভালো হলে এই যে এত আকাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনের ভালো ফলাফল, যেটি ফলাফল আসুক তার আগে একটু বলে রাখি যে গুরুত্বপূর্ণ অংশীদার যারা রয়েছেন ভোটে অংশ নিয়েছেন, যারা অধিকাংশ কিংবা গুরুত্বপূর্ণ অংশীদাররাই কিন্তু বলেছেন যে ভোটের ফলাফল তারা মেনে নেবেন এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাম্পাস গড়ে তুলবেন। তো আমরা এখন কেবলই ভোট গণনার অপেক্ষা, কিন্তু সেই গণনার পরে কখন নাগাদ এটি ঘোষণা হবে সেটি আসলে বলা একটু মুশকিল। তবে সব কিছু মিলে বলা যায় যে এই যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ যে পরিবেশ একদমই সুষ্ঠু সুন্দর রয়েছে। তো এই হচ্ছে এখনকার অবস্থা। পরবর্তী সংবাদগুলিতে আমরা আরও আপডেট দিতে পারবো। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে।
প্রচারণার শেষ দিনে প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন শিক্ষার্থীদের ভোট আকর্ষণে। ভোটার ও প্রার্থীরা চাচ্ছে নির্বাচন সম্পন্ন হোক। নির্বাচন কমিশন বলছে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হবে। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় শেষ দিন ছিল ব্যস্ততা আর নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট সম্পন্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। সকাল 9:30 থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে নমুনা সংগ্রহ। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। কেন্দ্রীয় সংসদের 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 179 জন প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট পদে 10 জন এবং জেনারেল সেক্রেটারি পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সাধারণ ভোটাররা চাইছে যোগ্য নেতৃত্ব উঠে আসুক, যারা শুধু কথা নয় সত্যি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। এমন কোনো প্রার্থী আসুক যারা আসলে বিশ্ববিদ্যালয়কে যে একটা শিক্ষাঙ্গন হিসেবে ট্রিট করুক, এখানে সংস্কৃতির চর্চা হোক, সাহিত্যের চর্চা হোক। আমার দাবিগুলাকে প্রশাসনের কাছে নেগোসিয়েট ভাবে আদায় করে দিতে পারবে এমন প্রতিনিধি আমি অবশ্যই চাবো। শিক্ষার্থীদের কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের। আমরা আশা করছি নির্বাচন কমিশন যে নির্বাচনের প্রবাবল যত রিস্ক রয়েছে, রিস্কগুলোকে কোনোটাই তিনি আসলে রাখবেন না এবং সকল সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমাদেরকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেবে। প্রথম থেকে পরিবেশে অনেক ঘাটতি ছিল, তারপরেও আসার জায়গা যে আসলে নির্বাচনটা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা উচিত বলে আমি মনে করি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, আমরা যাতে আমাদের অধিকারটা পাই, ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের ভোটটা দিতে পারে। জাকসু নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা হবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ আছে এখন পর্যন্ত, আমরা আশা করি পরিস্থিতি আরো উন্নতি হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন। সবার প্রত্যাশা আসন্ন নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক, যা হবে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের প্রকৃত রক্ষক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম সহ এ পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং নুরাল পাগলের ভক্ত রাসেল হত্যা ও মরদেহ পুরানোর মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা 3500 থেকে 4000 জনকে আসামি করে গোয়ালন্দ থানায় হত্যাসহ অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, ক্ষতি সাধন, চুরি, জখমের অভিযোগে মামলা দায়ের করেছেন। দর্শক, এ মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, আর জাকসু নির্বাচনের আজ শেষ দিনের প্রচারণা, কেমন পরিস্থিতি দেখছেন ক্যাম্পাসে আমাদেরকে জানান। বলছিলেন দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন হচ্ছে, তার কিন্তু আজকে শেষ দিন, প্রচার প্রচারণার শেষ দিন। আজকে রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা চলবে। আজকে শেষ দিনে কিন্তু ড্রপ টেস্ট করানো হয়েছে এবং ড্রপ টেস্ট কার্যক্রম চলছে এবং সার্বিক বিষয় নিয়ে কিন্তু আমাদের এখানে নির্বাচন কমিশন কিন্তু সংবাদ সম্মেলন করছে। আমরা যদি একটু বলি, নির্বাচন কমিশন যেটি উল্লেখযোগ্যভাবে তারা বলেছে যে 21টি হলের জন্য কিন্তু 21টি কেন্দ্র হবে এবং সাথে বুথের সংখ্যা হবে 224টি। পাশাপাশি রিটার্নিং অফিসার থাকবে 21 জন এবং 67 জন পোলিং অফিসার এই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এছাড়াও ভোটার সংখ্যা যদি বলি, ভোটার সংখ্যা আছে এখন 90 জন ভোটার। এই ভোটার সংখ্যাটি আস্তে আস্তে কিন্তু কমছে। নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে আজ রাত 12টায় কিন্তু ফাইনালি তারা বলতে পারবেন যে ভোটার সংখ্যা কতজন হবে। এছাড়াও ভোটের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য কিন্তু নির্বাচন কমিশনার সিসিটিভির ব্যবস্থা করেছেন। তারা বলেছেন যে প্রতিটি বুথের সাথে কিন্তু তারা সিসিটিভি
ক্যামেরার ব্যবস্থা করেছেন, যেই ক্যামেরার মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন তার অফিস থেকে এই পুরো নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়াও যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিন্তু আবারও ফের প্রশাসনের কাছে মানে ঢাকা জেলা প্রশাসকের কাছে কিন্তু আবেদন জানিয়েছে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার জন্য। এবং ইতিমধ্যে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বলেছেন যে 2 জন ম্যাজিস্ট্রেট কিন্তু এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে। এছাড়াও যদি একটু বলি যে বিশ্ববিদ্যালয়ের যে আনসার গার্ড আছে, সেই আনসার গার্ড এবং বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সিকিউরিটি গার্ড আছে, তারা কিন্তু এই নির্বাচন ঘিরে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিভিল পোশাকে কিন্তু প্রশাসন থাকবে, এই বিষয়টিও আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। এবং নির্বাচন কমিশন আরো বেশ কিছু বিষয়ে আমাদেরকে বলেছেন, যেমন 10টি নারী শিক্ষার্থী হলে যেন নারী সংবাদ কর্মীরাই থাকেন, এবং সেই ক্ষেত্রে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন যে বিষয়টি বিবেচনা নেওয়ার জন্য। এছাড়াও আরো যদি বলি যে পুলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে কোনো পুলিং এজেন্ট কিন্তু থাকবে না। কারণ হচ্ছে যেহেতু এই নির্বাচনটি হচ্ছে কোনো দলের বাহিরে, শুধুমাত্র ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে, সেজন্য কোনো প্রার্থী কিন্তু পুলিং এজেন্ট দিতে পারবে না। এখন কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করছেন এবং আরো বিস্তারিত জানাবেন এবং হচ্ছে বাকি আরো তারা বলেছেন যে রাত 12টা নাগাদ যে বিষয়গুলো নিয়ে এখনো ফাইনাল সিদ্ধান্ত পৌঁছাইতে পারেনি, সে বিষয়গুলো রাত 12টা নাগাদ জানিয়ে দেওয়া হবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে সকাল থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 21 জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই অবরোধ করা হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 থেকে ভাঙ্গার পুকুরিয়া ও সোয়াদি সহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 2টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। সকালে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। 1 ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করে। এ সময় বক্তারা দ্রুত চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে পুনর্বহাল করার দাবি জানান। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক হরতালের ঘোষণা করেছেন তারা। দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন মিছিলকারীরা। মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দীপু, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা সৈয়দ নাসিরউদ্দিন মালেক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাগেরহাটের জনগণকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।
পরিবেশ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দেশে প্রথমবারের মতো চালু হলো বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা কর্মসূচি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর ২ নম্বর গেটে বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ ও ল্যাব টেস্ট সহ স্বাস্থ্যসেবা পাবেন। ধাপে ধাপে অন্যান্য রিসাইক্লেবল বর্জ্যের বিনিময়েও এ সেবা পাওয়া যাবে। রোগীদের যে সেবা তারা আজকে এই প্লাস্টিকের পরিবর্তে তারা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে। এতে করে আমাদের যে স্বাস্থ্য সেবার যে অধিকার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে, তারা আজকে বিভিন্ন তৃণমূল পর্যায়ে তারা এই স্বাস্থ্য সেবাটা পাচ্ছে। দর্শক, এবার আমাদের কৃষি। বগুড়ার শিবগঞ্জে সরকারি পুকুরে 2025-26 অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল উপজেলা মৎস্য অফিসারের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরে অনুষ্ঠিত হল বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতাধীন জেলা ও পর্যায়াঞ্চলিক কর্মশালা। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটার সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল রউফ। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মশিউর রহমান। চট্টগ্রামের লোহাগড়া প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে 1000 ফলজ, বনজ ও ফুলের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজাদুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান এমডি জুনায়েদ, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ উপস্থিত ছিলেন। বগুড়ায় সড়কের পাশে একটি লাল রঙের প্যাকেট থেকে 83 রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। সোমবার শহরের 3 মাথা 7 মাথা সড়কের কামারগাড়ি এলাকার থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গতরাতে কামারগাড়ি এলাকার সড়কের পাশের ফুটপাতে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি পুলিশ। পরে সেই প্যাকেট থেকে .202 বোরের 80 রাউন্ড ও শটগানের 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া 2.2 বোরের 80 রাউন্ড গুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যবহৃত হয় না। চাঁদপুরের মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2টি রামদা ও 2টি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল উপজেলার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করে আরও জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় 21,000 টাকার ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট BN সাকিব মেহবুব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন ভাটিয়ারির সদস্যরা কুমিরা হাইওয়ে এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে 24 বোতল ফেন্সিডিল উদ্ধার ও একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ভাটিয়ারি থানায় হস্তান্তর করা হয়েছে। বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে ধর্ষণ মামলার আসামিকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের এক গৃহবধূকে চলতি বছরের 18 জুলাই রাতে ঘরের বাহিরে বের হলে একই এলাকার কাউসার আকন জোরপূর্বক ধর্ষণ করেন। পরে 29 জুলাই ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌমেন বিশ্বাস গতকাল অভিযান চালিয়ে আসামি আকাশকে খুলনা থেকে গ্রেফতার করেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ ডাকাত আক্তারকে এবং নারায়ণগঞ্জের 2500-এর শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌযান, মোটরসাইকেল ও মাদকসহ বিভিন্ন সরঞ্জাম। আদমজী র্যাব 11 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM সাজ্জাদ হোসেন এই তথ্য জানান। অপরদিকে সোনারগাঁওয়ের কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শুটার মাসুদ অস্ত্রসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এলাকায় যে পুলিশ ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয়, সেখানের যে মূল হুতা এজাহার অনুযায়ী যিনি এই ফায়ারের আদেশদাতা বা নেতৃত্বদানকারী আক্তার, যার এজাহারে 6 নম্বর আসামি, তাকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে শহরের পার্ক, বাজার ও বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা বলেন, কাঁচা বাজারে সবজি ও কাঁচা মালামালের দাম সহনীয় রাখার জন্য শহরের সব থেকে বড় কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্ক বাজারে একটি ফার্মেসিকে 5000 টাকা জরিমানা, 2টি ডিমের দোকানে 25,000 টাকা জরিমানা করা হয়। এরপর শহরের বেশ কিছু ক্লিনিকের বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 20,000 টাকা জরিমানা করেছে। এবং ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স এবং ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদের যৌথ উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় সিভিল সার্জন সাইফুল ইসলাম, সমাজসেবা উপপরিচালক রাজু আহমেদ, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স কোঅর্ডিনেটর ডাক্তার জাহিদ ইমরান আহমেদ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে স্কুল প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আইসিটি অফিসার আমিনুল ইসলাম সহ আরও অনেকে। জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখা। শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সহসভাপতি মৌসুমী আক্তার, রেখা আক্তার ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরের সীমান্তবর্তী হারিয়া কোনা পাহাড়ি গ্রামে স্থানীয় বিএনপির উদ্যোগে ঐতিহ্যবাহী আদিবাসীদের রশি টানটানি খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবর্দির হারিয়া কোনা
ব্যাপিস্ট চার্চ মাঠে এ প্রতিযোগিতা ও আদিবাসী সম্প্রদায়ের হতদরিদ্র পরিবারের প্রায় 4 শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বর্ষিয়ান আদিবাসী নেতা এলিও মুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলী বেরুনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যত বাধা ষড়যন্ত্রই হোক, এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। গতকাল কেরানীগঞ্জের রোহিতপুরে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে জাতীয় নির্বাচনী প্রস্তুতি সমাবেশ হয়েছে। নওগাঁ শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। ধরলা নদীর তীব্র ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরক মণ্ডপকে বাঁচানোর দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরক মণ্ডপ এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন হয়। কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার শত শত পরিবারের লোকজন সহ ওই এলাকার হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, ডক্টর শাহাদাত হোসেন সহ নেতৃবৃন্দ। জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার জয়পুরহাট স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা বিভিন্ন ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মতিউর রহমান হবু, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় টুটুল হোসেন বাদশা, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ। পরে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসারকে স্মারকলিপি দেয়া হয়। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার রোড ডিভাইডার অপসারণ করে গোল চত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে মানিকগঞ্জ সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার শহরের প্রবেশ পথে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। মহাসড়কের দীর্ঘ এলাকা জুড়ে রোড ডিভাইডার থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ ও পরিবহন চালকেরা। রাজবাড়ীতে নুরু পাগলার মরদেহ কবর থেকে তুলে দিনে দুপুরে পুড়িয়ে ফেলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মোক্তার আহমেদ সিদ্দিকী। এ সময় সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, অধ্যক্ষ আল্লামা ওসিয়র রহমান আলকা দেবী, আল্লামা আবুল কাশেম নুরি, অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়ন পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা। সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে পরিষদের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে, যার ফলে চলমান উন্নয়ন কার্যক্রম বাধা সৃষ্টি হচ্ছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের ফুলমালির চালা বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসুস্থ কামাল হোসেনকে তার চিকিৎসার জন্য নগদ 20,000 টাকা অর্থ প্রদান করেন। ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের ফুলমালির চালা প্রবাসী কল্যাণ সংগঠনের অফিসে এই অর্থ প্রদান করা হয়। এ সময় সংগঠনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কবির হোসেন সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য হাসান আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরের 1 নম্বর সাদিয়া চাঁদপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট WBLUB কার্যক্রমের আওতায় 2025-26 চক্রে নির্বাচিত 400 জন উপকার ভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ড বিতরণ উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামীম জাহিদ তালুকদার। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন লায়ন মোমেনা আলী। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন।